শব্দের ভেতরে লুকিয়ে থাকে কত না অনুভূতি, কখনো আনন্দ, কখনো অবাক করা এক বিষাদ। এই তো সেই মুহূর্তগুলো নিয়েই বেঁচে আছে সাহিত্যের প্রতিটা চরিত্র, প্রতিটা গল্প। আমরা সেই অনুভূতিগুলোকে আবার ছুঁয়ে দেখি, ঠিক যেমন একসময় ছুঁয়েছিলাম রূপকথার পাতায়। চলুন আবার ডুব দিই গল্পের জগতে, যেখানে প্রতিটা শব্দ আপনাকে নিয়ে যায় এক নতুন অনুভবে। সাহিত্যম, শব্দের ভিতর গল্প আর গল্পের ভেতর জীবন। আমি আত্মহত্যা করার পর দিন কতক তাই নিয়ে খুব জোর হইচই হয়েছিল। গত 1953 সালের 2 এপ্রিলের কাগজে কাগজে কেবল এই কথাই ছিল, বেশি দিনের কাণ্ড নয়। অতএব তোমাদের কারো কারো মনে থাকতেও পারে। আত্মহত্যার খবরটাই শুধু তোমরা পেয়েছ, কিন্তু কেন এবং কোন দুঃখে যে এজন্য আর কাউকে না বেছে নিয়ে হঠাৎ নিজেকেই খুন করে বসলাম, তার নিগূঢ় রহস্য তোমরা কেউই জানো না। সেই মর্মন্তুদ কাহিনী এখানে বলবো, খুব সংক্ষেপেই সারব। রেড টেপিজম কাকে বলে তোমরা জানো হয়তো। যদি কোনো আপিসে কখনো গিয়ে থাকো, তাহলে লাল ফিতার বাঁধা ফাইল নিশ্চয়ই তোমরা দেখেছ। ফাইলের পর ফাইল সাজানো বড় বড় বান্ডিলের থাকও তোমাদের চোখে পড়েছে নিশ্চয়। কিন্তু সরকারি দপ্তরখানায় তোমরা কখনো ঢুকেছ কিনা জানি না। আমার একবার সেখানে ঢোকার দুর্ভাগ্য হয়েছিল, আর তখন ওই রকম লাল ফিতার ফাইলের স্তূপাকার আর বান্ডিলের আন্ডিল দেখেই হঠাৎ কেমন আমার মাথা বিগড়ে গেল, আর আমি ওই মারাত্মক কাণ্ড করে বসলাম। লাল ফিতার একটা নিজস্ব ধর্ম আছে। পৃথিবীতে যত রংশ আবিষ্কৃত হয়েছে, ইভপ রংশ থেকে শুরু করে যৎরংশ পর্যন্ত জবফর ধ্বংস কারোর থেকেই কম যায় না। আমার মতে লাল ফিতার ধর্মই সবচেয়ে বেশি পরাক্রান্ত। কেননা পরকে আক্রমণ করতে আর করে কাবু করতে জোরে নেই। এখন আসল ঘটনায় আসা যাক। টিপু সুলতানি হন বা তার বাবা হায়দার আলী হন, অবশ্যই আজকের কথা নয়, কোম্পানির আমলের কাহিনী। যাই হোক, ওদের একজন ওয়ারেন হেস্টিংসের বেজায় বিরক্তির কারণ হয়ে পড়েন। হেস্টিংস সাহেব সেই বিরক্তি দমন করতে না পেরে হায়দার আলীকেই দমন করবেন এই স্থির করলেন। স্থির করেই তিনি কর্নেল কুটকে সসৈন্যে পাঠিয়ে দিলেন হায়দারের উদ্দেশ্যে। সেই সময় অর্থাৎ 1777 খ্রিস্টাব্দের 1 এপ্রিল নাগাদ বিক্রমপুরের বলরাম পাঠকের সঙ্গে হেস্টিংসের সরকারের চুক্তি হয় যে উক্ত পাঠক উক্ত কর্নেল কুটকে তার গোড়া পল্টনের রসদ বাবদ 1000 খাসি অথবা পাঁঠা সরবরাহ করবেন। এই হলো গোড়ার ইতিহাস অথবা আদিম কাণ্ড। এত আগে শুরু করবার কারণ এই যে এর সঙ্গে আমার অন্তিম কাণ্ড ওতপ্রোতভাবে জড়িত। ক্রমশই সেই রহস্য উদ্ঘাটিত হবে। এখন বলরাম পাঠক প্রাণান্ত পরিশ্রমে 1000 খাসি এবং পাঁঠা দিকবিদিক থেকে সংগ্রহ করে কলকাতার কেল্লার দরজা পর্যন্ত যখন তাড়িয়ে এনেছেন, তখন শুনতে পেলেন কর্নেল কুট পাঁঠাদের জন্য প্রতীক্ষা মাত্র না করে সসৈন্যে মহীশূরের দিকে সটকে পড়েছেন। কখন বললাম, ভাবিত হয়ে পড়লেন। কি করবেন? সরকারি চুক্তি তো অবহেলার বস্তু নয়। পাঁঠার জোগাড়ে টাকা জোগাতে হয়েছে, কম টাকা না। আর অতগুলো পাঁঠা কিংবা খাসি হোক, একা কিংবা সপরিবারে খেয়ে খতম করা বলরামের এক পুরুষের কর্ম নয়। অনেক ভেবেচিন্তে বলরাম স্থির করলেন পাঁঠাদের সমবিব্যাহারে তিনিও কুটের অনুসরণ করবেন এবং কোথাও না কোথাও তাকে পাকড়াতে পারবেনই, তাহলেই তার চুক্তি বজায় রাখা যাবে। অতএব যেমন এসেছিলেন তেমনই তিনি চললেন পাঁঠা তাড়িয়ে কুটের পেছন পেছন ধাওয়া করে মহীশূরের দিকে। কটকে উপনীত হয়ে তিনি শুনলেন কুট আরো দক্ষিণে বহরমপুরের দিকে পাড়ি দিয়েছেন। তখন তিনিও পাঁঠাদের সঙ্গে নিয়ে বহরমপুরের উদ্দেশ্যে ধাবিত হলেন।
কিন্তু সেখানেও পৌঁছলেন দেরি করে। দিন কয়েক আগে কুট চলে গেছেন হায়দ্রাবাদের অভিমুখে। অদ্ভুত এই কূটনীতি, কুটের চালচলনে বলরাম তো নাজেহাল হয়ে পড়লেনই, পাঁঠাটাও হিমশিম খেয়ে গেল। তারপর আর কি, হায়দ্রাবাদ থেকে এলোর, এলোর থেকে মছলিপত্তন, সেখান থেকে কোডাপ্পা। হাঁটতে হাঁটতে পাঁঠাদের 4 পায়ে খিল ধরে গেল। বলরামের তো মোটে 2 পা। এই রকমে তিনি কর্নেলের পশ্চাৎধাবন করে চললেন, কিন্তু গোদা পা নিয়ে কোদাপ্পা পার হয়েও কর্নেলের পাত্তা তিনি পেলেন না। পল্টনের নাগাল পাওয়া তাঁর আর হলো না। তিনি তো হয়রান হয়ে হাঁপিয়ে উঠলেনই, পাঁঠারাও ব্যতিব্যস্ত হয়ে পড়ল। 72 দিন এইভাবে দারুণ দৌড়াদৌড়ির পর মহীশূরের প্রায় সীমান্তে এসে অবশেষে যখন তিনি কর্নেল কুটের কাছাকাছি, অর্থাৎ তার ফৌজের ছাউনির 4-5 মাইলের মধ্যে পৌঁছেছেন, তখন এক বর্গীর দল এসে তার দলে হানা দিল। আক্রান্ত হয়ে তার দলবল এমন চ্যাভা শুরু করলো যে সে আর কহতব্য নয়। সেই দরুন গণ্ডগোল আর ছত্রভঙ্গের ভেতর পাঠক মহাশয় পথশ্রমে ক্লান্ত হয়ে তখন তারই এক সহযাত্রী ঝোল বানিয়ে সবেমাত্র মুখে তুলতে যাচ্ছিলেন। ভাতের থালার অন্তরালে আত্মগোপন করতে যাবেন, এমন সময় অতর্কিতে বর্ষাবিদ্ধ হয়ে তাকে প্রাণ ত্যাগ করতে হয়। বর্গীরা পাঁঠাদের নিয়ে পিঠ টান দিল। সেই পলায়নের মুখে কয়েকটা পাঁঠা অথবা খাসি পথ ভুলেই হোক বা বর্গীদের সঙ্গে না পছন্দ করেই হোক, সংখ্যায় অবশ্যই তারা মুষ্টিমেয়, কর্নেল কুটের ছাউনির মধ্যে গিয়ে পড়ে এবং ধৃত হয়। বলা বাহুল্য, কর্নেল সাহেব সসৈন্যে তাদের উদরসাৎ করতে দ্বিধা করেননি। সুতরাং রসদ রূপে তাদের সদ্ব্যবহার হয়েছিল বলতে হবে। এই রূপে বীর বলরাম পাঠক মারা গিয়েও পাঁঠাদের সাহায্যে কোনো প্রকারে আংশিকভাবে নিজের চুক্তি বজায় রেখেছিলেন। পাঠক মহাশয় মহীশূর মহাপ্রস্থানের প্রাক্কালে সরকারি চুক্তিপত্রটি তার ছেলে বাবুরামকে উইল করে দিয়ে যান। বাবুরাম তার বাবা মারা যাওয়ার খবর পাওয়া মাত্র নিম্নলিখিত বিলটি ওয়ারেন হেস্টিংসের দরবারে পেশ করেন। করবার পর তিনিও খতম হন। বিলটি এইরূপ: মহামান্য কোম্পানি সরকার বরাবরে বিক্রমপুরের বাবু বললাম পাঠক সম্প্রতি বিগত উক্ত মহাশয়ের প্রাপ্য সম্পর্কে হিসাব। বাবুরাম তো মরলেন, কিন্তু মরবার আগে তার ভাগ্নে ত্রিবিক্রম মহাপাত্রকে ডেকে তার উপর ভার দিয়ে গেলেন বিলের টাকাটা আদায় করার। ত্রিবিক্রম উপযুক্ত পাত্র, আদায়ের জন্য তিনি প্রাণপণ চেষ্টা করেছিলেন, কিন্তু বিক্রমের সূত্রপাতেই তাকে দেহ রক্ষা করতে হয়। তার থেকে দিগম্বর তরফদারের হাতে এলো ওই বিল, কিন্তু তিনিও বেশি দিন টিকলেন না। তস্যভ্রাতা সুদর্শন তরফদার ওই উত্তরাধিকার সূত্রটি লাভ করলেন। কিছুদূর ওই সূত্র টেনেও তিনি এমনকি খাজাঞ্চিখানার 7ম সেরেস্তাদার পর্যন্ত তিনি পৌঁছেছিলেন, কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে কালের কঠোর হস্ত এমন আদর্শ অধ্যবসায়ের মাঝখানে অকস্মাৎ পুরনো ছেদ টেনে দিল। সুদর্শন তার এক আত্মীয়ের হাতে এই বিল সমর্পণ করেছেন। সে বেচারা তার ঠেলায় মাত্র 5 হাত পৃথিবীতে টিকতে পারল। তবে এই অল্প সময়ের ভেতরেই সে রেকর্ড রেখে গেছে। লাল ফিতা দপ্তরখানার 13 নম্বর সেরেস্তা সে পার হয়েছিল। তার উইলে এই বিল সে নিজের মামা আনন্দময় চৌধুরীকে উৎসর্গ করেছে। আনন্দময়ের পক্ষে এই আনন্দের ধাক্কা সামলানো সহজ হয়নি। তারপর খুব অল্প দিনই তিনি এই ধরাধামে ছিলেন। অন্তিম নিঃশ্বাসের আগে তার বিদায় বক্ষ হচ্ছে এই: তোমরা আমার জন্য কেঁদো না, বড় আনন্দে আমি যেতে পারছি। মৃত্যু মৃত্যুই আমার পক্ষে এখন একমাত্র কাম্য। তিনি তো মরে বাঁচলেন, কিন্তু মেরে গেলেন আরো অনেককে। তারপর 7 জনের দখলেই এই বিল আসে, কিন্তু তাদের কেউই এখন আর ইহলোকে নেই। সবশেষে এই বস্তু এলো আমার হাতে। আমার এক মামার হাত হয়ে আমার দূর সম্পর্কের খুড়তুতো মামা গুরুদাস গাঙ্গুলি হঠাৎ এলাহাবাদ থেকে আমাকে তার পাঠালেন। কোনোদিনই যে আমাদের মধ্যে প্রাণের টান ছিল
এমন কথা বলা যায় না, বরং বলতে গেলে বলতে হয় বরাবরই তিনি আমার প্রতি অহেতুক বিরাগ পোষণ করতেন। কখনো তিনি সইতে পারতেন না আমাকে, চিরকাল এইটাই দেখেছি। কাজেই টেলিগ্রাম পেয়ে অবাক হয়ে ছুটলাম, গিয়ে দেখলাম তিনি মৃত্যুশয্যায়। কিন্তু অবাক হবার তখনও বুঝি কিছুটা বাকি ছিল। তিনি তো সর্বান্তকরণে আমাকে মার্জনা করলেনই, এমনকি তার প্রিয় পাত্রদের আর নিজের প্রিয় পুত্রদের বঞ্চিত করেই এই মূল্যবান সম্পত্তি অশ্রুপূর্ণ নেত্রে আমার হাতে সঁপে দিয়ে গেলেন। আমার কবলে আসা পর্যন্ত এর ইতিহাস হচ্ছে এই মামাতো ভাইদের ডবল শোকাতুর করে 21,000 টাকার এই বিল নিয়ে তো আমি লাফাতে লাফাতে কলকাতা ফিরলাম। ফিরেই উঠে পড়ে লেগে গেলাম টাকা উদ্ধারের চেষ্টায়। 1 টাকা নয়, 21,000। ইয়াল্লাহ! প্রথমেই গিয়ে লেজিসলেটিভ কাউন্সিলের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করলাম। কার্ড পাঠালেই কিছু পরে আমাকে তার খাস কামরায় নিয়ে গেলেন। সবিনয়ে বললাম, আগে হুজুর, এই 1777 খ্রিস্টাব্দের 1 এপ্রিল তারিখে বা ওই রকম সময়ে বিক্রমপুর জেলার বাবু বলরাম পাঠক কর্নেল কুট সাহেবের সঙ্গে মোট 1000 পাঁঠা কিংবা এই খাসি সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হন। এই পর্যন্ত শোনামাত্র তিনি আমাকে বিদায় নিতে বাধ্য করলেন। এর বেশি কিছুতেই তাকে শোনানো গেল না। আমাকে থামিয়ে দিয়ে তিনি তার টেবিলের কাগজপত্রে এমন গভীরভাবে মন দিলেন যে স্পষ্ট বোঝা গেল বলরাম আমার বা পাঁঠার কারো ব্যাপারেই তার কিছুমাত্র সহানুভূতি নেই। পরের দিন আমি কৃষিমন্ত্রীর সঙ্গে মোলাকাত করলাম। কি চাই? দেখেই আমার প্রশ্ন হলো তার, আগে মহাশয়, এই 1777 খ্রিস্টাব্দের 1 এপ্রিল নাগাদ এই বিক্রমপুর জেলার বাবু বলরাম। তিনি আমাকে বাধা দিলেন। আমার মন্ত্রিত্ব তো মাত্র 3 বছরের, 3 শতাব্দীর তো নয়। আপনি ভুল জায়গায় এসেছেন। তবে 300 বছরের প্রাচীন লোক আর কে আছে এখন? কার কাছে যাব আমি? ওয়ারেন হেস্টিংস তো এখন আর বেঁচে নেই। তবে তাহলে আমি মনে মনে ভাবি কি করব। নমস্কার করে সেখান থেকে সরে পড়লাম। পরের দিন ভয়ানক ভেবেচিন্তে ভাইস চ্যান্সেলরের কাছে গিয়ে হাজির হলাম। তিনি মন দিয়ে আনুপূর্বিক শুনলেন, একটু চিন্তাও করলেন মনে হলো। শেষে বললেন, বলি চতুষ্পদ পাঠা তো, তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কি সম্পর্ক? তারা তো আর আমাদের ছাত্র না। ও ব্যাপারে আমরা কি করতে পারি বলো? অগত্যা সেখান থেকেও চলে আসতে হলো। কন্ট্রাক্ট নিয়ে কর্পোরেশন চলে, এইরকম একটা কথা কানে এসেছিল। সেখানেই হয়তো এই বিলের ব্যবস্থা না হোক, এর সুরাহার একটা হদিশ মিলতে পারে। এইরকম ভেবে মেয়রের সঙ্গে দেখা করলাম তার পরদিন। মহাশয়, এই 1777 খ্রিস্টাব্দের 1 এপ্রিল বা ওর কিছু আগে বা পরে বিক্রমপুর জেলা নিবাসী এই সম্প্রতি বিগত শ্রীযুক্ত বলরাম বাবু পাঠকের সঙ্গে কর্নেল কুট সাহেবের এক চুক্তি হয় যে এই পর্যন্ত কোনো রকমে এগোতে পেরেছি। মেয়র মহাশয় আমাকে থামিয়ে দিলেন। কর্নেল কুটের সঙ্গে কর্পোরেশনের কি? ওসব ব্যাপার এখানে নয়। তাছাড়া কোনো রাজনৈতিক কূটনীতির মধ্যে আমরা নেই। সবাই একই কথা বলে, এখানে নয়, ওখানে নয়, সেখানে নয়। তবে কোনখানে? চুক্তি হয়েছিল এ তো আলবাত। সে চুক্তি পাঁঠাদের তরফ থেকে যদ্দূর সম্ভব বজায় রাখা হয়েছে। এখন টাকা দেবার বেলায় এইভাবে দায় এড়ানোর অপচেষ্টা আমার আদপেই ভালো লাগে না। এই যেন আমার 21,000-এর দাবি না মিটিয়ে টাকাটা মেরে দেবার মতলব। আমাকেই দাবিয়ে মারার ফিকির। পরদিন জেনারেল পোস্ট অফিসের দরজায় গিয়ে হাজির হলাম। পোস্টমাস্টার জেনারেল তখন বেরিয়ে যাচ্ছিলেন। তার মোটরের সম্মুখে গিয়ে ধর্ণা দিয়ে পড়লাম। কি চাও বাবু? চাকরি? গাড়ির জানালা দিয়ে তিনি মুখ বাড়ালেন। হ্যাঁ, দুঃখের বিষয়, এখন কিছুই খালি নেই। আগে না, চাকরি নয়। ভরসা পেয়ে তখন তিনি আরো একটু মুখ বাড়ান। তবে কি চাই? আগে 1777 সালের 1 এপ্রিল তারিখে। 1777 সাল? ঈষৎ যেন ভ্রুকুঞ্চিত হলো ওর। সে তো এখানে নয়, ডেড লেটার অফিসে। সেখানে খোঁজ করো গিয়ে। সঙ্গে সঙ্গে তার মোটর দিল ছেড়ে। এরপর আমি মরিয়া হয়ে উঠলাম। যেমন করে পারি এই বিলের কেনাটা করবই, এই আমার দৃঢ় প্রতিজ্ঞা হলো।
যদি প্রাণ যায় সেই দুশ্চেষ্টায় সেও শিকার হয় বিলের সাধন নয় শরীর পাতন। বিল নিয়ে আমি দিকবিদিকে হানা দিতে লাগলাম, একে ওকে দরপাকড় শুরু করে দিলাম। তারপর কোথায় না গেলাম, ক্যাম্বেল হাসপাতাল, গভর্নমেন্ট আর্ট স্কুল, ডেড লেটার অফিস, কমার্শিয়াল মিউজিয়াম, মেডিকেল কলেজ, ইম্পেরিয়াল লাইব্রেরি, টেক্সটাইল ডিপার্টমেন্ট, টেকবুক কমিটি, পলতা ওয়াটার ওয়ার্কস, কত আর নাম করব। আলিপুরের আবহাওয়াখানা থেকে আরম্ভ করে এসপ্ল্যানেডের ট্রাম ডিপোর অফিস ধরে বেলগাছের ভেটারিনারি কলেজ পর্যন্ত কোনখানে না ঢু মারলাম। এক কথায় এক জেলখানা ছাড়া কোথাও যেতে আর বাকি রাখলাম না। ক্রমশ আমার বিলের ব্যাপারে কলকাতার কারুর আর অবেদিত রইল না। টাকাটা কেউ দেবে কিনা, কে দেবে এবং কেনই বা দেবে, আর যদি সে না দেয় তাহলেই বা কি হবে, এই নিয়ে সবাই মাথা ঘামাতে লাগলো। খবরের কাগজে কাগজে হইচই পড়ে গেল। দারুণ 1000 পাঁঠা আর 21,000 টাকা, সামান্য তো কথা নয়। ভাবতে গেলে আপনা থেকেই জিহবা লালায়িত আর পকেট বিস্ফারিত হয়ে ওঠে। অবশেষে একজন পরিচিত ভদ্রলোকের অস্বাক্ষরিত পত্রে একটু যেন আশার আলোক পাওয়া গেল। তিনি লিখেছেন, আমি আপনার ব্যথার ব্যথী, আপনার মতোই ভুক্তভোগী একজন। আমারও এক পুরনো বিল ছিল, এখন তা খালে পরিণত হয়েছে। এখন আমি সেই খালে সাঁতার কাটছি, কিন্তু কতক্ষণ কাটবো, কতক্ষণ কাটতে পারবো আর? আমি তো শ্রী বোকা ঘোষ নই, শিগগিরই ডুবে যাব এরূপ আশা পোষণ করি। যাই হোক, আপনি সরকারি দপ্তরখানাটা দেখেছেন একবার? তাই তো, ওইটাই তো দেখা হয়নি। কোলে মেলে অনেক কিছুই দেখেছি, দেখে ফেলেছি, কেবল ওইটা বাদে। খোঁজ খবর নিয়ে ছুটলাম দপ্তরখানায়, গিয়ে একেবারে সোজা সেখানকার বড়বাবুর কাছে আমার সেলাম ঠুকলাম। মশাই, বিগত 1777 সালের 1 এপ্রিলে বিক্রমপুরের স্বর্গীয়... বুঝতে পেরেছি, আর বলতে হবে না। আপনি সেই পাঁঠা তো? আগে আমি ফাটা, আমি আমতা আমতা করি। আমি আগে আগে পাঁঠা ঠিক না হলেও এই পাঁঠার তরফ থেকে আমার একটা আর্জি আছে। এই বিগত 1777 সালের 1 জানি, সমস্তই জানি। ওর হাড় হদ্দ সমস্তই আমার জানা, সব এই নখ দর্পণে। কয় কয় দেখি আপনার কাগজপত্র। এরকম সাদর আপ্যায়ন এ পর্যন্ত কোথাও পাইনি। আমি উল্লসিত হয়ে বলে উঠি, বলরামের আমলের বহু পুরনো চুক্তিপত্রটি বাড়িয়ে দিই। বাবুরামের আমলের বিলও হাতে নিয়ে দেখে শুনে তিনি বললেন, হ্যাঁ, এই কন্ট্রাক্টই বটে। তার প্রসন্ন হাসি দেখে আমার প্রাণে ভরসার সঞ্চার হয়। হ্যাঁ, এতদিনে ঠিক জায়গায় একেবারে যথাস্থানে পৌঁছাতে পেরেছি বটে। তখন সেই ভুক্তভোগীটিকে আমি মনে মনে ধন্যবাদ জানাই। তারপরই তিনি কাগজপত্র ঘাঁটতে শুরু করলেন। এ ফাইল সে ফাইল, এ দপ্তর সে দপ্তর, এর লাল ফিতা খোলে নোট লাল ফিতা বাঁধেন, দপ্তরিকে তলব দেন, আরও ফাইল আসে, আরও ফাইল, গভীরভাবে দেখাশোনা চলে, আবার তলব, আরও বহু পুরনো বান্ডিলটা এসে পড়ে। হ্যাঁ, এইবার কাজ এগোচ্ছে বটে, আমারই কাজ। সমস্ত মন ভয়ানক খুশিতে ভরে ওঠে। সারা কড়িকাঠ জুড়ে যেন ঝমঝম আওয়াজ শোনা যায় টাকার। এক্ষুনি সশব্দে আমার মাথায় ভেঙে পড়ল বলে আমিও সেই দৈব দুর্ঘটনার তলায় চাপা পড়বার জন্যে প্রাণপণে প্রস্তুত হতে থাকি। হৃদয়কে সবল করি। অনেক অন্বেষণের পরে বলরামী চুক্তিপত্রের সরকারি ডুপ্লিকেটের অবশেষে আত্মপ্রকাশ হয়, অর্থাৎ আত্মপ্রকাশ করতে বাধ্য হয়। পুঙ্খানুপুঙ্খ রূপে সব মিলিয়ে দেখে তিনি ঘাড় নাড়েন। কাজ তো অনেকটা এগিয়েই রয়েছে, তা এতদিন আপনারা কোনো খবর নেননি কেন? আগে আমি নিজেই এ বিষয়ের খবর পেয়েছি, খুব অল্প দিন হলো। সরকারি দপ্তরের ডুপ্লিকেটটা সসম্ভ্রমে হাতে নিই। হ্যাঁ, এই সেই দুর্ভেদ্য চক্রব্যূহ। তার দরজায় মাথা ঠুকে আমার ঊর্ধ্বতন 14 পুরুষ ইতিপূর্বে গতাশু হয়েছেন, এবং আমিও প্রায় যাবার দাখিল। ভাবের ধাক্কায় আমার সমস্ত অন্তর যেন উথলে ওঠে। যাক, এই রক্ষে যে আমাকে তাদের অনুসরণ করতে হবে না, এই আনন্দ আমার কম নয়। আমি তো বেঁচেই গেছি এবং আরও ঘোরতরভাবে বাঁচব অতঃপর। বালিগঞ্জের বড় লোকদের মধ্যে শটান নবাবী স্টাইলে পুলকের আতিশয্যে কাবু হয়ে পড়ি আমি। ভদ্রলোক সবই উল্টে পাল্টে দেখেন। হ্যাঁ, সুদর্শন তরফদার,
সুদর্শন বাবুই তো কাজ অনেকটা এগিয়ে গেছেন দেখছি। 4টা সেরেস্তায় সই তাঁর সময় হয়েছে। তারপরে এলেন কি যেন নাম ভদ্রলোকের, ভালো করে পড়াও যায় না। হ্যাঁ, পুরন্দর পত্রনবীশ। হ্যাঁ, পুরন্দরই বটে। তা তিনিও তো 6টা সই বাগাতে পেরেছেন দেখছি। আর বাকি ছিল মাত্র 4টে সই, 4 জন বড় কর্তা। তারপরের ভদ্রলোক তো আনন্দময় চৌধুরী। আপনার কে হন তিনি? আগে তা ঠিক বলতে পারবো না, আমি নিজের মাথা চুলকাই। অনেকদিন আগেকার কথা, তবে কেউ হন নিশ্চয়ই। তা তিনিও 2টো সই আদায় করেছেন, বাকি ছিল আর 2টো সই। তিনি আর একটু উঠে পড়ে লাগলেই তো কাজটা হয়ে যেত। তা তিনি আর চেষ্টা করলেন না কেন? এরকম করে হাল ছেড়ে দিলে কি চলে? খুব সম্ভব তিনি আর চেষ্টা করতে পারলেন না, কারণ তিনি মারা গেলেন কিনা চেষ্টা করতে করতেই মারা গেলেন। ও তাই নাকি? কিন্তু তারপরে কাজ আর বিশেষ এগোয়নি। 2 জন বড় কর্তার সই এখনো বাকি রয়েছে, তবে এইবার হয়ে যাবে সব। আমি উৎসাহিত হয়ে উঠলাম। আগে হ্যাঁ মশাই, যাতে একটু তাড়াতাড়ি হয় ও অনুগ্রহ করে। তিনি বাধা দিয়ে বললেন, দেখুন, তাড়াতাড়ির আশা করবেন না। এসব হচ্ছে সরকারি কাজ, দরকারি কাজ, বুঝতেই তো পারছেন। অতএব ধীরে সুস্থে হবে, স্লোলি বাট শিওরলি। এর বাঁধা দস্তুর চাল আছে, সবই রুটিন মাফিক। একটু এদিক ওদিক হওয়ার জো নেই, একেবারে কেতা দুরস্ত। এই বলে মৃদু হাস্যে তিনি আমাকে সান্ত্বনা দিলেন। আস্তে আস্তে হয়ে যাবে সব, কিচ্ছু ভয় নেই আপনার। অভয় পেয়ে আমার কিন্তু হৃদকম্প শুরু হলো। তবু একটু স্মরণে রাখবেন আমাকে, এই অধমকে একটু স্মরণে রাখবেন, যাতে ওর মধ্যেই একটু চটপট। করুণ সুরে বলতে গেলাম। আরে বলতে হবে না অত করে। সেদিকে আমাদের লক্ষ্য থাকে বই কি। এত বড় দপ্তরখানা, তবে কি জন্য হয়েছে বলুন? আর আমরাই বা এখানে বসে কি করছি, রয়েছি কি জন্যে? তবে আর একবার আগাগোড়া সব চেক হবে কি না, সেইটুকু হলেই যথা সময়ে আপনি কল পাবেন। আপনাকে বারবার আসতে হবে না কষ্ট করে, আমরাই চিঠি দিয়ে জানাবো আপনাকে। আর 2টো সই বৈধ নয় আর কি। অন্তরে বল সঞ্চয় করে বাড়ি ফিরি। তারপর একে একে 10 বছর কেটে যায়, খবর আর আসে না। বিলের ভাবনা ভেবে ভেবে চুল দাড়ি সব পেকে ওঠে, পেকে ঝরে ফাঁকা হয়ে যায় সব। কেবল থাকে মাথার উপরে টাক, আর মাথার মধ্যে টাকা, কিন্তু খবর আসে না। বিলক্ষণ দেরি দেখে আর বিলের কোনো লক্ষণ না দেখে মাঝে মধ্যে আমি নিজেই তাড়া করে যাই খবরের খোঁজে। হানাদি গিয়ে অনেকটা এগিয়েছে, আর একটু বাকি। আরে হয়ে এলো মশাই, এত ব্যস্ত হচ্ছেন কেন? আরে ঘাবড়াচ্ছেন কেন? হয়ে যাবে, সময় হলেই হবে, ভাববেন না, ঠিক হবে। সবুরে মেওয়া ফলে জানেন তো, ইত্যাদি সব আশার বাণী শুনে চাঙ্গা হয়ে ফিরে আসি। তারপর আবার বছর ঘুরে যায়। অবশেষে 1953 সালের মার্চ মাসে শেষ সপ্তাহে বহুবাঞ্ছিত চিঠি এলো। তাতে পরবর্তী মাসের 1 তারিখে উক্ত বিল সম্পর্কে দপ্তরখানায় দেখা করার জন্যে আমাকে স্বনির্বন্ধ অনুরোধ জানানো হয়েছে। যাক, এতদিনে তাহলে বেড়ালের ভাগ্যে শিকে ছিঁটল। আমি মনে মনে লাফাতে শুরু করে দিলাম। আর কি মার দিয়া কেল্লা, কে আর পায় আমায়? শটান বালিগঞ্জ কি সোজা নিউ ইয়ার, কিংবা হলিউডি বা মন্দ কি, জীবনের ধারাই এবার পাল্টে দেব বিলকুল। বিলের যখন কুল পেয়েছি, হ্যাঁ, আধ ঘন্টা পরে পা মুচকে বসে পড়ার পর খেয়াল হলো যে ও হরি, কেবল মনেই নয় বাইরেও লাফাতে শুরু করেছিলাম কখন। 1 এপ্রিল তারিখে দুরু বক্ষে দপ্তরখানার দিকে এগোলাম। 1777 সালের 1 এপ্রিল যে নাটক শুরু হয়েছিল, আজ 1953 সালের আর এক 1 এপ্রিলে সেই বিরাট ঐতিহাসিক পরিহাসের জবনিকা পড়ে কিনা কে জানে। দপ্তরখানার সেই বাবুটি সহাস্য মুখে এগিয়ে আসেন। ভাগ্যবান পুরুষ মশাই, আপনি কাজটা উদ্ধার করেছেন বটে, বলে সজোরে আমার পিঠ চাপড়ে দেন একবার। 21,000 পাবো তো মশাই? ভয়ে ভয়ে আমি জিজ্ঞেস করি। 21,000 কি মশাই?
এই 150 বছরে সুদে আসলে 2.5 লাখের ওপরে দাঁড়িয়েছে যে। বলছি না আপনি লাকি। 2.5 লাখ? আমার মাথা ঝিমঝিম করে। এটা তার চেকটা আজই পাচ্ছি তাহলে তো? চেক এখনই? তবে হ্যাঁ, আর বেশি দেরি নেই। বেশ, আমি অপেক্ষা করছি 5:30 পর্যন্ত। না, আজ হওয়ার আশা কম। আপনি শুধু সই করে যান এখানে, পরে আমরা খবর দেব আপনাকে। হ্যাঁ, এখনো পরে? পরে খবরের ধাক্কায় তো 10 বছর কাটলো, আবার পরে খবর? সসংকোচে বলি, আগে আজ আপনাদের অসুবিধাটা কি হচ্ছে জানতে পারি কি? আরে এখনো একটা সই বাকি আছে কি না? এখনো একটা সই বাকি? শুনে আমার মাথা ঘুরে যায়। এখনো আর একটা? তবেই হয়েছে। ও 2.5 লাখ আমার কাছে তাহলে 2.5 পয়সার স্বামী। ক্যালেন্ডারে আজকের তারিখের দিকে তার দৃষ্টি আকর্ষণে একটু হাসবার ভান করি। 1 এপ্রিল বলে পরিহাস করছেন না তো মশাই? আরে না 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 না, পরিহাস কিসে? শুধু সেই ফাইনাল সইটা হলেই হয়ে যায়। ততক্ষণে আমার মাথায় খুন চেপে গেছে। আমি বলতে শুরু করেছি, তবে দিন মশাই, দিন আমাকে কাগজ কলম। আমার এই বহুমূল্য সম্পত্তি আমি এই দণ্ডে আপনাকে ও ভগবানকে সাক্ষী রেখে উইল করে দিয়ে যাচ্ছি আমার জাতিকে, মানে আমার দেশবাসীকে। অনাগত কালের জন্য যত ভারতীয়দের দেখুন, আমার সব নশ্বর জীব, অল্প দিনের আমাদের জীবন। বেশি দিন অপেক্ষা করা আমাদের পক্ষে অসাধ্য। বিল মানে বিলম্ব, বিলক্ষণ বিলম্ব। কিন্তু জাতির পরমায়ু কেবল সেই অপেক্ষা করতে পারে অনন্তকাল, মানে যতদিন তার খুশি। এই কথা বলে সামনের টেবিল থেকে পেন্সিল কাটা ছুরিটা তুলে আমুল বসিয়ে দিই আমার নিজের বুকে অম্লান বদনে। উইল করে দিচ্ছি বটে, তবে আমার স্বদেশবাসী যেন না ভুল বোঝে যে তাদের ওপর আমার খুব রাগ ছিল। তারই প্রতিশোধ নেবার মানুষে এই বিল তাদের হাতে তুলে দিয়ে গেলাম। আমাকে তারা যেন মার্জনা করে। এই বলে অবশেষে সুদীর্ঘ নিঃশ্বাস নিয়ে আমার অন্তিম বাণীর উপসংহার করি। 2.5 লাখের বিল আমার দেশবাসীকে বিলিয়ে দিয়ে সেই আমার শেষ বিলাসিতা, বিলাসিতার চরম। মান্যবর, কর্নেল কুট সাহেবের ফৌজের রসদের জন্য 1000 পাঁঠা কিংবা খাসি প্রত্যেকটি মূল্য 5 টাকা হিসাবে 5000 টাকা। মহীশূর পর্যন্ত তাদের যাতায়াত এবং খোরপোশের খরচা বাবদ 6000 টাকা। একুনে মোট 21000 টাকা।